এবার বিকেল 4টার সময় আমরা কিন্তু উপস্থাপনা করতে চলে আসি ডক্টর স্পেশাল এপিসোড শুরু হয়ে গিয়েছে মেডিকেল লাইফ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব অনুষ্ঠান। আমাদের সঙ্গে যিনি উপস্থিত থাকেন তিনি হলেন ডক্টর কনিষ্ক সরকার, রিনাউন্ড ডক্টর স্যার, এবং অবশ্যই তিনি কিন্তু বিশিষ্ট এবং প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এবং তার চিকিৎসার পদ্ধতির মাধ্যম দিয়ে তিনি যেভাবে প্রত্যেকটি জায়গায় নিরীক্ষণ করার চেষ্টা করেন সেটা কিন্তু আমাদের কাছে একটা অন্য রকম পজিটিভ ওয়ে বেরিয়ে আসে। পজিটিভিটি নিয়ে থাকতে গেলে অবশ্যই আমাদের অনুষ্ঠান দেখতে হবে, কারণ আপনারা সকলেই জানেন নিয়ম করে যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে থাকতে পছন্দ করেন আপনারা কিন্তু সবসময় জানিয়েছেন যে আমাদের অনুষ্ঠান আপনাদেরকে উপকৃত করেছে, এবং আপনারা কিন্তু সহসা কিভাবে বেরিয়ে আসতে হবে নানান রকম রোগের প্রকল্পের হাত থেকে সবটুকু জানতে পারেন আমাদের অনুষ্ঠানের মাধ্যম দিয়ে, এবং ইনফরমেটিভ ওয়েজগুলো কি কি হতে পারে, কি ধরনের ইনফো আমরা পেয়ে থাকি সেটা কিন্তু সর্বক্ষণ আমাদেরকে ভালো রাখার চেষ্টা করে। এবং এই যে চিকিৎসক মহাশয় যখন আমাদের সঙ্গে থাকেন তখন কিন্তু আমরা কিছুটা হলেও নিজেদের জায়গা থেকে অনেকটাই ভালো থাকতে শুরু করে দিই, আমরা কুল থাকতে শুরু করি, স্মুথনেস আমাদের লাইফে চলে আসে। তার কারণ হলো তার চিকিৎসার পদ্ধতি, তার ডায়াগনোসিস সিস্টেম, অ্যানালাইসিস পাওয়ার সবটুকু মিলিয়ে কিন্তু তিনি আজকে ডক্টর কনিষ্ক সরকার হয়ে এসেছেন, এবং তিনি দীর্ঘ বছর ধরে আমাদের অনুষ্ঠানে কিন্তু তিনি সামিল হয়ে ওঠেন। আপনারাও সামিল হয়ে উঠুন, কারণ বহু রকমের সমস্যা আমাদের শারীরিক অবনতির ক্ষেত্রে হয়ে থাকে। শরীরকে সুস্থ দিনের শেষে আমাদের রাখতেই হবে, সেটা কিন্তু আমাদের কাছে একটা বিগ চ্যালেঞ্জ বলে কথা। সেজন্য কি করতে হবে, যে আমাদের যে গ্যাস্ট্রো রিলেটেড নানান ধরনের সমস্যা থাকে সেগুলো কিন্তু আপনারা প্রায়শই বলে থাকেন, যেমন গলব্লাডারের স্টোন, কিডনি স্টোন, বা পাশাপাশি আপনি হয়তো দেখবেন যে বমিটিং, অ্যাসিডিটি বা নানান রকম পেটের সংক্রান্ত বিষয়গুলো কিন্তু আমরা খুঁজে পাই। নরসিয়ার মতনও কিন্তু বিষয় দেখা যায়, ব্লটিং এর মতনও বিষয় কিন্তু আমরা দেখতে পাই। তো এই যে নানান ধরনের সমস্যা থাকে আমাদের পেটের সমস্যাগুলো, সেগুলো হাত থেকে কি করে আমরা ত্বরান্বিত করব, কি করে জর্জরিতর হাত থেকে বেরিয়ে আসবো, তার জন্য ডক্টর কনিষ্ক সরকারের মূল বিষয়গুলো শুনে থাকি। আজকে ডক্টর স্যার কি নিয়ে কথা বলবেন আপনারা প্রায়শই জানেন যে প্রত্যেক এপিসোডে কিন্তু ডক্টর স্যার কিছু না কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। আমরা গত এপিসোডে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম ভিটামিন ডি এর সাথে হার্ট ডিজিজের সম্পর্কটা কি, এবং পাশাপাশি আপনারা প্রচুর প্রশ্ন করেছিলেন, প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন ডক্টর স্যার, আমাদের দপ্তরেও আপনারা ফোন করেছিলেন। সেজন্য কি হচ্ছে যে আজকে যে বিষয়গুলো নিয়ে কথা হবে সেটা অবশ্যই কিন্তু জানাবেন ডক্টর স্যার। তারই মধ্যে ব্রড টপিক ছিল লিভারের সাথে হার্টের সম্পর্ক। এই যে বিস্তর বিষয়গুলো আমরা জানতে পারি অনুষ্ঠানের মাধ্যম দিয়ে, সেটাই কিন্তু আমাদের জীবনকে অনেকটাই চরিতার্থ করতে সাহায্য করে। তাহলে চলুন আমরা ডক্টর স্যারের হাত ধরে অনুষ্ঠান শুরু করি। যেভাবে আপনারা অনুষ্ঠান দেখছেন আজও দেখতে শুরু করুন, এবং অবশ্যই ফোন লাইনে ফোন কিন্তু করতেই হচ্ছে, কারণ নিজেদের সুবিধার্থে, নিজেদের স্বার্থে, নিজেদের যাতে ভালো থাকতে পারি তার জন্যই আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে আমরা থাকতে ভালোবাসি। নমস্কার ডক্টর স্যার, অনেকদিন পর আপনাকে জানালাম, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আমার অতিশয় প্রিয় দর্শক শ্রোতী মণ্ডলী, সবার জন্য শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবহাওয়া কিন্তু সাথ দিচ্ছে, গরম অনেকটা কমে গেল, মানে বৃষ্টি আর কালবৈশাখীর জন্য, কাজে একটু ভালো থাকাটা প্রশস্ততর হলো। আমি গতদিন আপনাদের অনুরোধে প্রথম, মানে আমি এতদিনের যে আমার অনুষ্ঠান, তাতে আলাদা করে ভিটামিন ডি নিয়ে কোনো অনুষ্ঠান করেছিলাম না। গতদিন প্রথম আপনাদের এত জিজ্ঞাসা, মানে এখনকার দিনে এই সোশ্যাল মিডিয়ার যুগে হট টপিক বলে একটা কথা খুব চারদিকে প্রচারিত, লোকে শোনে, মানে কোনটা খুব আলোচ্য বিষয়। তো ভিটামিন ডি সেরকম একটা জায়গা করে নিয়েছে, এবং প্রচুর মানুষের জিজ্ঞাসা, প্রশ্নের জবাব দেওয়ার জন্য আলাদা করে ভিটামিন ডি এর রোল, ভিটামিন ডি কিভাবে কাজ করে, কি করে না করে, এইসব নিয়ে আলোচনা শুরু করেছিলাম। এই যে আলোচনা করছিলাম, এর যে ব্রড টপিক বলুন বা মূল পরিপ্রেক্ষিত বলুন, সেটি ছিল লিভারের সাথে হার্টের সম্পর্ক, এইসব ব্যাপার নিয়ে। তার মধ্যে ভিটামিন ডি প্রশ্নটা আপনারা অনেককে করার ফলে স্পেসিফিক্যালি ভিটামিন ডি নিয়ে আলোচনা গতদিন শুরু করেছি, এবং ভিটামিন ডি নিয়ে আলোচনা করতে হলে এই যে 1 ঘন্টা মতো আমার, এটা 1 ঘন্টা না, বোধহয় 40 মিনিটের অনুষ্ঠান, তো প্রায় 2-3টে এরকম অনুষ্ঠান লাগবে। আর আপনারা যারা আমার অনুষ্ঠান টিভিতে বা ইউটিউবে দেখেন, যারা ফোন করেন, তারা এতদিনে বুঝে গেছেন, আমি মুখে কোনো দিন বলিনি, সেটা হচ্ছে আমি কিছুতেই
খুব কম সময়ের মধ্যে ওই 5 মিনিট 10 মিনিটের মধ্যে অনেকগুলো তথ্য দিয়ে ভারাক্রান্ত করার লোক নই। আমি যেটুকুনি আমার মনে হয় যে আপনাকে আমি দিতে পারবো, আপনি বুঝতে পারবেন, ওইটুকুনি আমি চেষ্টা করি এক্সপ্লেন করতে, যাতে তারপরে অংশটা আবার বললে বুঝতে পারা যায়। তো আমি গত দিন ভিটামিন ডি নিয়ে যখন আলোচনা করি তখন আমি পরিষ্কার করে বলেছিলাম যে এখন নতুন গবেষণার ফলে, এখানে আমি কিন্তু এই কথাও বলেছিলাম, আমরা যখন মেডিকেল কলেজে পড়ি তখন ভিটামিন ডি সম্পর্কে আমরা জানতাম এটা হাড় শক্ত করে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে হাড় নরম হয়ে যায়, একটা রোগ আছে অস্টিওম্যালাসিয়া বলে। তো এই হাড়ের সাথে সম্পর্ক এইটুকুনি আমরা জানতাম। আমি যখন মেডিকেল কলেজে আমরা পড়েছি তখন আমি সালটা উল্লেখ করে দিই, 1981 সাল ধরে রাখুন। তো সেই সময় আমাদের জ্ঞানের পরিধি ওইটুকুনি ছিল, এর বাইরে আমরা সত্যিই জানতাম না। কিন্তু আজকে 2025 সালে সব পাথ ব্রেকিং ডিসকভারি, রেভলিউশনারি, মানে এমন এমন সব আমরা জিনিস জানতে পারছি যেগুলো আগে জানলে আরও বেশি উপকার হতো। তো ব্যাপারগুলো কি? এই যে ভিটামিন ডি সম্পর্কে আমরা জানতাম যে হাড় শক্ত করে, সূর্যের আলোকে ভিটামিন ডি সংশ্লেষ হয় দেহের মধ্যে, এইসব সব জানা ছিল আমাদের। কিন্তু যেটা জানা ছিল না সেটা হচ্ছে ভিটামিন ডির হাড় বাদ দিয়ে আরও বেশি ইম্পর্টেন্ট কাজ আছে। আমি কাজগুলো 1 2 3 করে একটু বলে নিচ্ছি, কারণ এটা বললে সবাই বুঝতে পারবেন। একটা হচ্ছে হার্ট হেলথ বজায় রাখা, মানে আপনার হৃদয়ের স্বাস্থ্য বজায় রাখা। তো অনেকে প্রশ্ন করবেন যে হৃদয়ের স্বাস্থ্য ব্যাপারটা কি? হার্ট হেলথ মানে হার্টকে ভালো রাখা, তাই তো? এ তো সবাই এইভাবে ভাববেন। আসলে এটাকে যদি একটু অ্যানালাইজ করেন, আরও গভীরে ঢোকেন, আপনি এরমভাবে ভাবতে পারেন যে হার্টের ক্ষতি করে কি। সবাই জানি হাই ব্লাড প্রেশার যদি খুব বেশি থাকে এবং সেই ব্লাড প্রেশার আমরা কমাতে না পারি, সে ওষুধ দিয়ে, লাইফস্টাইল চেঞ্জ, খাবার দাবার, এই সমস্ত করে যদি ব্লাড প্রেশার কমাতে না পারি তাহলে হার্ট এফেক্টেড হয়, এটা আমরা জানি। এবং সেই কারণে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভারতবর্ষে সব থেকে বেশি ব্লাড প্রেশার কমানোর ওষুধ খেয়ে চলেছেন। কিন্তু আমরা এটা জানি না, ব্লাড প্রেশার কমানোর ওষুধ খেয়ে ব্লাড প্রেশার কমানো সত্ত্বেও যে ভদ্রলোকটি ভিটামিন, আমি এখানে ভদ্রমহিলার কথাটা উল্লেখ করছি না, কারণ আছে পরে বলছি। তো যে ভদ্রলোকটি ওষুধ খেয়ে ব্লাড প্রেশার নর্মাল করে রেখেছেন এবং আপাত দৃষ্টিতে তার ইসিজি রিপোর্টও নর্মাল, অথচ ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে তিনি ভুগছেন, কোনো কারণগুলো পরে বলবো, তার কিন্তু হার্টের অসুখের রিস্ক, বা আরও খুব সোজা করে লোকে যেভাবে বোঝে সেভাবে বললে, হার্ট অ্যাটাকের রিস্ক, হার্ট ফেলিওরের রিস্ক সাধারণ মানুষের থেকে অনেক অনেক বেশি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যদি থাকে। আচ্ছা, এটা একটা হার্টের ক্ষেত্রে ভিটামিন ডি এর যে সম্পর্ক সেটা বলতে গিয়ে কিভাবে হার্ট প্রোটেক্ট করে, হার্টকে প্রোটেক্ট করে ভিটামিন ডি, সেই ব্যাপারটা বলতে গিয়ে বললাম যে এটা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে। অর্থাৎ আপনার যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি না থাকে তাহলে ব্লাড প্রেশার কিন্তু নর্মাল থাকতে পারে যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি না থাকে। এই ব্লাড প্রেশারের প্রসঙ্গ আসছে কেন না, ব্লাড প্রেশার ক্রনিক্যালি বেশি থাকলে পুরুষ মানুষের ক্ষেত্রে হার্টের ক্ষতি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকে। হার্টের ব্যাপারে আমি ব্লাড প্রেশারের ব্যাপারটা বললাম, এবার হার্টের ব্যাপারে ভিটামিন ডি আরও কতভাবে সুবিধে করে। আমরা নিজেরা একটা টার্ম কয়েন করেছি, আমরা বলি যে ভিটামিন ডি অ্যাকচুয়ালি ইজ আ কার্ডিও প্রোটেক্টিভ ভিটামিন, হার্টকে রক্ষাকারী ভিটামিন। এর কার্ডিও প্রোটেক্টিভ এফেক্ট বলতে কি বোঝায়? এই ব্যাপারটা বোঝায় কি যে ভদ্রলোক, বা এখানে ভদ্রমহিলার কথাও চলে আসে, ভদ্রলোক বা ভদ্রমহিলা
ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে ভুগছেন তার ব্লাড ভেসেলসগুলো মানে রক্তনালীগুলো সেগুলোর ভেতরে যে মানে লোকে বুঝবেন ওই জন্য বলছি যাতে বুঝতে পারেন লাইনিংগুলো আছে ইনার ওয়াল অফ দ্য ব্লাড ভেসেলস, তো সেগুলো যাতে প্রদাহ তাতে না হয়, ইনফ্লামেশন না হয়, সেই জন্য ভিটামিন ডি একটা পজিটিভ রোল প্লে করে। অর্থাৎ হার্টের ভেসেলসগুলো সারা দেহের ব্লাড ভেসেলসগুলোকে ভিটামিন ডি ইনফ্লামেশন থেকে দূরে রাখতে সাহায্য করে। এইটা হলো প্রোটেক্টিভ অ্যাকশন। সেটা পুরো আমরা যে হার্টের কথা যখন বলি না তখন আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম এইভাবে ব্যাখ্যা করি। অর্থাৎ হার্ট মানে শুধু আমার এই লেফট সাইডে এখানে রয়েছে যে যন্ত্রটি শুধু সেটি নয়, তার সাথে অতগুলো নল দিয়ে যে যোগ রয়েছে আর্টারিজ অ্যান্ড ভেন্স, এই সমস্ত মিলিয়ে হলো কার্ডিওভাস্কুলার সিস্টেম। তা পুরো কার্ডিওভাস্কুলার সিস্টেমকে প্রোটেকশন দেওয়ার জন্য এর যে এই আর্টারি বা ভেনগুলো বললাম যে ধমনী এবং শিরা, তো তার ভেতরের যে ইনার ওয়াল, তো সেটাতে যাতে প্রদাহ না হয়, ইনফ্লামেশন না হয়, সেক্ষেত্রে ভিটামিন ডি পজিটিভ রোল প্লে করে। তা একটা বললাম ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের কথা বললাম, আর একটা বললাম যে ব্লাড ভেসেলসগুলোতে যাতে ইনফ্লামেশন না হয়, এগুলো হার্টের উপকারের জন্য হচ্ছে। থার্ড, ভিটামিন ডি এর আর একটা মানে খুব ইম্পর্টেন্ট রোল এই কিছুদিন হলো জানা গেছে, এখনও গবেষণা চলছে, কারণ এখনই এর পরে যে পয়েন্টটা বলবো সেটা নিয়ে আমি একরকম বলবো আর একজন আর একরকম বলবে, কেউ কিন্তু শিওর নই, সেটা পরে বলবো। এখন যেটা আমরা সবাই শিওর একমত সেটা নিয়ে বলছি। সেটা হলো দেখুন, আমাদের সবাই আমরা জানি আমাদের দেহের ভেতরে সবসময় মানে একটা কেমিক্যাল ফ্যাক্টরি, অনেকগুলো কেমিক্যাল ফ্যাক্টরি আছে, নানা রকম কাজকর্ম হচ্ছে। তো তার মধ্যে দুটো দিক আছে। একটা দিক হচ্ছে আপনার যত রকম কেমিক্যাল রিয়াকশান হচ্ছে না, তার মধ্যে থেকে সব কিছু বর্জ্য পদার্থ বেরোয়। যে কোনো বাড়িতে আপনি রান্না বান্না করার পরে কিছু জিনিস তো ফেলে দিতে হয়, রান্নাও একটা কেমিক্যাল রিয়াকশান, যেগুলো বাঁচলো টাচলো সেগুলো সব ফেলে দিতে হয়। তো যে কোনো কেমিক্যাল ল্যাবরেটরিতে কিছু করার পরে ময়লা টয়লা পরিষ্কার করতে হয়। তো আমাদের দেহের মধ্যে প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ ওই যে কেমিক্যাল রিয়াকশানসগুলো হচ্ছে, আমি কয়েকটা হয়তো উদাহরণ পরে সময় পেলে দেবো। তো এই কেমিক্যাল রিয়াকশানসগুলোর ফলে না এরকম বর্জ্য পদার্থ তৈরি হয়, সেগুলোকে আমরা একটা নাম দিয়েছি, যেটা সোজা নাম সেটা বলছি, শক্ত একটা নাম আছে ওটা তো বলছি না। সোজা নামটা হলো ফ্রি র্যাডিক্যালস। এই ফ্রি র্যাডিক্যালস সবসময় তৈরি হয়ে চলেছে। তাই আমি বললাম বর্জ্য পদার্থ ঝাঁট দিয়ে বের করে দিতে হবে। তো দেহের মধ্যে ঝাঁটা কোথায়, কি করে বের করা যাবে? কি হয়, এই ফ্রি র্যাডিক্যালসগুলোকে এক কথায় বলতে পারেন নষ্ট করে দেওয়া হয় বা পুড়িয়ে দেওয়া হয় অক্সিডাইজ করে। আরও সোজা করলে ওই অক্সিজেন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এইভাবে চিন্তা করো, খুব সোজাভাবে বোঝবার জন্য বলছি, ব্যাপারটা অত সোজা নয়। তো এই ফ্রি রেডিক্যালসগুলো অপসারণ যদি না করতে পারা যায়, আপনার ঘরে যদি আপনি 15 দিন ঝাঁট না দেন, ময়লা পরিষ্কার না করেন, যা ঘটনা ঘটবে, মানে এক গাদা নোংরা বর্জ্য পদার্থ আপনার ঘরে জমে যাবে, যার ফলে আপনি সকাল বিকেল ঘরে থাকা বিপদ হয়ে যাবে। ঠিক তেমনি আপনার শরীরের মধ্যে ফ্রি র্যাডিক্যালসগুলো যদি অপসারণ না করা যায়, বের করে দেওয়া না যায়, তাহলে ওই একই ঘটনা ঘটবে। দেহের মধ্যে যে ভাইটাল অর্গানগুলো সেগুলো অস্বস্তিতে পড়বে প্রথমে, তারপর বিপদের মধ্যে পড়বে, তারপর কাজকর্মেতে ঢিলে দিয়ে দেবে। তো এই ফ্রি র্যাডিক্যালটাকে অপসারণ করার জন্য যে যারা কাজ করে তাদেরকে একজোট করে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট বলে ডাকি। এবার এই ভিটামিন ডি এই ফ্রি র্যাডিক্যাল সরিয়ে ফেলতে আরও অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তাদের সাথে সহযোগী হিসেবে
একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার সেই কন্ট্রোভার্সিয়াল টপিকটা, যেটাতে আমি একরকম বলবো আর একজনে অন্যরকম বলতে পারেন, সেটা হচ্ছে খুব জোর গবেষণা চলছে, বুঝলেন, যে এই ভিটামিন ডিটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট কি অ্যান্টিঅক্সিডেন্ট নয়, মানে নিজে থেকে। এর আগে আমি যেটা বললাম সেটা হলো ভিটামিন ডি অ্যান্টিঅক্সিডেন্টদের সাথে কাজ করে ওই ফ্রি র্যাডিক্যালগুলো সরিয়ে দেওয়ার জন্য, এই কথা বললাম, সহযোগী হিসেবে কাজ করে বললাম। কিন্তু ওটা নিজেই অ্যান্টিঅক্সিডেন্ট কিনা এটা নিয়ে জোর গবেষণা চলছে। আমার নিজের একটা ব্যক্তিগত ধারণা আছে, এই ব্যক্তিগত ধারণাকে ব্যাক করার জন্য যথেষ্ট তথ্যও আমার কাছে আছে। আমার ধারণা আজ হোক কাল হোক, বড়জোর 2-3 বছর এটা প্রমাণ হবে যে ভিটামিন ডিও এককভাবে একটা অ্যান্টিঅক্সিডেন্ট, এটা প্রমাণ হবে। এখনো পর্যন্ত একটু দোদুল্যমানতা আছে এরকম, হ্যাঁ কি না এই নিয়ে বিজ্ঞানী মহলে চর্চা চলে। তো ওই জন্য আমি ঠিক যেটা ঘটনা সেটা সামনে এনে দিলাম, আর আমার বক্তব্যটাও আলাদা করে পেশ করলাম। এইবার এই আমি যে কথাগুলো বলছি এগুলো একসাথে সবার মাথায় মনে রাখা সম্ভব নয়। এই জন্য এই প্রোগ্রামটা শেষ হওয়ার পর এটা ইউটিউবে আপলোড হবে। আপনারা বারবার ঘুরিয়ে, যারা ইন্টারেস্টেড, মানে যারা ধরো হাউস স্টাফশিপ করছো, যারা মেডিকেল স্টুডেন্ট, তাদের এই কনসেপ্ট ক্লিয়ার করবার জন্য এটা হয়তো শুনলে কাজ দিতে পারে, সেই জন্য আমি এটা পরিষ্কার করে পয়েন্ট বাই পয়েন্ট বলে যাচ্ছি। এরপরে ভিটামিন ডি এর সাথে অদ্ভুতভাবে নাইট্রিক অক্সাইডের NO একটা বিরাট সখ্যতা বা সম্পর্ক আছে। এবার যারা কোনোদিন কেমিস্ট্রি পড়েননি বা এইসব ব্যাপারে ইন্টারেস্টেড নন, তারা তো এক্ষুনি চ্যানেলটা ঘোরাবার চেষ্টা করবেন, কারণ ডাক্তারবাবু এতক্ষণ মোটামুটি বলছিলেন যা মাথায় ঢুকছিল, এরপর কি নাইট্রিক অক্সাইডে চলে যাচ্ছেন, এরপর তো আর দেখা নেই। কারণ একদমই জ্বলো, নাইট্রিক অক্সাইড কি খায় না মাথায় দেয় তো বেশিরভাগ মানুষের তো ধারণা নেই। কিন্তু যদি একটা কথা বলি সঙ্গে সঙ্গে কিন্তু আবার শুনতে বসে যাবেন। নাইট্রাস অক্সাইডের কথা বললাম, NO নাইট্রিক অক্সাইড আমাদের দেহে খুব ইম্পর্টেন্ট কাজ করে। আমি একটা কথাই বলতে পারি, রিল্যাক্সেশন সেই কাজ করে, যেটাকে আমি এক্সপ্লেন না করলে ঠিক বোঝানো যাবে না। এর থেকেও ইম্পর্টেন্ট যে কথাটা বললে লোকে হয়তো 1 মিনিট 2 মিনিট একটু শুনবে, এই নাইট্রিক অক্সাইড ঠিকমতো কাজ যদি না করে তাহলে কি পুরুষ মানুষ কি স্ত্রী মানুষ, তাদের যে বিবাহিত জীবনের সম্পর্ক, স্বামী স্ত্রী সম্পর্ক, সেই যে পুরুষ মানুষের যে সেক্সুয়াল পাওয়ার, সেটা একদম নিম্নগামী হয়ে যায়। অর্থাৎ অনেকে আমরা শুনি না যে অনেক বেশি বয়সেও অনেক অ্যাক্টিভ রয়েছে, আবার অনেকে কম বয়সে তার অ্যাক্টিভিটি খুব কমে যাচ্ছে। তার অনেক কারণ থাকতে পারে, যেমন ডায়াবেটিস মেলিটাস খুব কমন কারণ, লোকে জানে। কিন্তু প্রত্যেকটা কারণের সাথেই কিন্তু আলটিমেটলি ওই নাইট্রিক অক্সাইড দিয়ে কাজটা শেষ হলো বা শুরু হলো। অর্থাৎ আমাদের দেহে, আমি আগেই বলেছি যে এটা কেমিক্যাল ফ্যাক্টরি, তো নানা রকম কেমিক্যালস আছে। তো তার মধ্যে এই NO, এই গ্যাসটা, এটা খুব কম সময়ের জন্য মানে তৈরি হয় এবং সেটা কাজ করেই আবার চেঞ্জ হয়ে যায়। আমি বলবো, একটা ফোন নিয়ে বলবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি। নমস্কার। হ্যাঁ, কে কথা বলছেন? আমার নাম হচ্ছে মৌসুমী সরকার। হ্যাঁ, মৌসুমী দেবী বলুন। আমার একটা পায়ে ব্যথা হয়, মানে বুঝতে পারছি না ওটা কমে যে আমার হয়, হঠাৎ করে ব্যথাটা বেড়েছে, মানে পায়ের থেকে পায়ে মানে নিচের গোড়ালি অব্দি টান পড়ছে, ব্যথাটা ভীষণ যন্ত্রণা হচ্ছে। মানে যন্ত্রণা বলতে গিয়ে হাঁটা চলা করলে ব্যথাটা থাকছে না, এক জায়গায় দাঁড়ালে পরে ব্যথাটা বেশি হচ্ছে। 2 পা না 1 পা? একটা পা। কোন পাটা? কোন দিকের পা? ডান দিকের পাটা ডাক্তারবাবু, ডান দিকের পাটাতে হচ্ছে। আচ্ছা, একটু কাইন্ডলি আপনার আন্দাজ বয়সটা বলবেন। আমার বয়সটা 44। 44। ব্যথা কবে থেকে হচ্ছে? এটা 2-3 দিন ধরে হচ্ছে ডাক্তারবাবু। হঠাৎ এই রোগে
এটা শুরু হয়েছে, এর মধ্যে ছিল না, হঠাৎ করে এই ব্যথাটা হচ্ছে। আমি ব্যথার ওষুধ খেয়ে মানে খাচ্ছি, গ্যাসের ওষুধ খেয়ে খাচ্ছি, কমে যাচ্ছে, আবার ব্যথাটা হচ্ছে। এটা ব্যথার ওষুধ খাওয়ার ব্যাপার না, ব্যথার ওষুধ আর খাওয়ার দরকার নেই। আমার একটা দুটো অ্যাডভাইস থাকবে। প্রথম কথা যে যেহেতু 2-3 দিন ধরে হচ্ছে, সেহেতু আপনাকে দেখতে হবে, আমরা একটা কথা বলি পজ অ্যান্ড পশ্চার বলে, মানে হাঁটা চলা, ওঠা বসা, শোয়া, এতে কোনো রকম পরিবর্তন হচ্ছে কিনা একটা দেখতে হবে। হঠাৎ করে কোনো বেশি ওজন তুলেছেন, সিঁড়িতে উঠেছেন, বা যে বিছানায় শোন সে বিছানা বদলেছেন, বা এরকম কিছু হয়েছে কিনা। যদি যদি এরকম কিছু না হয়ে থাকে, হ্যাঁ, তাহলে 1, 2, 3 করে ওষুধ বাদ দিয়ে যেগুলো করার আছে সেগুলো বলে দিই। প্রথম হচ্ছে রাত্রে শোয়ার সময় 3টে কি 4টে বালিশ দিয়ে পাটাকে উঁচু করে শোয়া। দ্বিতীয় হচ্ছে রাত্রে বা বিকেলের দিকে আধ ঘন্টা, পুরোনো দিনের লোকেরা জানবেন, আপনি জানবেন, ফুটবাথ নাম শুনেছেন? জানেন জানেন হ্যাঁ, কি করে ফুটবাথ নিতে হয়? আপনি জানেন কি করে ফুটবাথ নিতে হয়? না, সেটা নিতে হয় জানি না, কিন্তু শুনেছি। ওই একটা উঁচু মানে মতো বালতি, তার মধ্যে পায়ে যতটা বেশি গরম জল সহ্য হয় ততটা গরম জলে একটু সামান্য নুন দিয়ে পা ডুবিয়ে রাখতে হবে যতক্ষণ না জল ঠান্ডা হয়ে যায়, এই আধ ঘন্টার বেশি নয়। তারপর পাশে একটা শুকনো তোয়ালে রেডি রাখতে হবে। তারপরে শুকনো তোয়ালে দিয়ে খুব ভালো করে পা মুছে শুকনো করে পাটাকে অ্যাটলিস্ট 1 ঘন্টা ওই লেপ বা একটা মোটা চাদরের তলায় রেখে দেওয়া, যাতে আস্তে আস্তে ঠান্ডা হয়। এটা দ্বিতীয় নম্বর। আর তৃতীয় নম্বর সেটা হলো আপনার যেখানে ব্যথা সেই পায়ে যদি অ্যাকিউট পেন না থাকে, যখন অত্যন্ত বেশি ব্যথা থাকবে তখন কোনো রকম এক্সারসাইজ আমরা করতে বলি না, আমি করতে বলি না। কিন্তু যদি সামান্য ব্যথা থাকে তাহলে ওই পা লিফট করার, মানে আপনি চেয়ারে বসে চেয়ারের হ্যান্ডেল ধরে প্রথমে একটা পা তুললেন, তারপর আর একটা পা তুললেন, তারপর দুটো পা একসাথে তুললেন, 1, 2, 3, 4, 5 করে হয়তো 20 গুনলেন, আবার নামালেন, এরম 4-5 বার করে করতে হবে। শুধু এইটুকুনি করে যদি আপনার ব্যথা কমে না যায় তাহলে আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করার দরকার আছে। এবং যেহেতু আপনি বলছেন যে আপনার কোনো রকম পরিবর্তন হয়নি এবং কোনো চোট লাগেনি, সেহেতু ব্যথার ওষুধ খাওয়ার কিন্তু কোনো ভূমিকা এখানে নেই। ঠিক আছে? ঠিক আছে, আমি তাহলে লাইন বিচ্ছিন্ন করছি। ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, যেহেতু ভিটামিন ডি নিয়ে আলোচনা হচ্ছে, ওনার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়, তবুও বলে দিচ্ছি, ভিটামিন ডি নিয়ে আলোচনা হচ্ছে। আর উনি পায়ের ব্যথার কথা বললেন। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকলে গ্রোয়িং চিলড্রেন, মহিলাদের ক্ষেত্রে এবং পুরুষ মানুষের ক্ষেত্রেও, মানে অ্যাডাল্ট পুরুষ মানুষের ক্ষেত্রেও গা হাত পায়ে ব্যথা হতে পারে। আমি এই গা হাত পা কথাটা ব্যবহার করছি এই কারণের জন্য, শুধু পায়ে ব্যথা নয়, যেখানে হাড় আছে সেখানেই ব্যথা হতে পারে। তার মধ্যে পা কিন্তু ইম্পর্টেন্ট, হাত ইম্পর্টেন্ট। পায়ে ব্যথা, বিভিন্ন জায়গায় ব্যথা, আনএক্সপ্লেন পেইন, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকলে সেটা হতে পারে। যেহেতু ভিটামিন ডি নিয়ে আলোচনা করছি, আমি উনি ফোন করবার আগে ঠিক যে জায়গাটা ছিলাম সেটা একটু পরিষ্কার করে নিই। দেখুন, আমি ওই নাইট্রাস অক্সাইড নিয়ে কথা বলতে শুরু করে দিয়েছিলাম। তা যারা এক্ষুনি টিভিটা খুলে আমার কথা শুনছেন বা একটু আগে থেকে শুনছেন, তারা ভাববেন যে ভিটামিন ডি নিয়ে আলোচনা হচ্ছে, ডাক্তারবাবু হঠাৎ নাইট্রাস অক্সাইডে চলে গেলেন কেন? চলে গেলাম এই কারণের জন্য, আমি বলছিলাম যে আমাদের ওই হার্ট ঠিক রাখবার জন্য ভিটামিন ডি কতভাবে কাজ করে, তাতে ব্লাড প্রেশার ঠিক রাখার ব্যাপার কীভাবে কাজ করে বললাম, ভাস্কুলার হেলথ ঠিক রাখার জন্য, ভাস্কুলার হেলথ মানে আমাদের যে ব্লাড ভেসেলসগুলোর শরীর স্বাস্থ্য ঠিক রাখবার জন্য, ওই ইনফ্লামেশন যাতে না হয়, সেই কথাটা বললাম। এবার তৃতীয় কথাটাতে আমি ফ্রি র্যাডিক্যালস কাকে বলে, ওই ময়লা বললাম না, যেগুলো ঝাঁট দিয়ে বের করে দিতে হয়, তো সেইগুলো যারা বের করে তারা
অ্যান্টিঅক্সিডেন্ট এইভাবে আমরা ডেসক্রাইব করি। আর শেষে বললাম যে এই ভিটামিন ডি অ্যান্টিঅক্সিডেন্ট কিনা সেটা নিয়ে গবেষণা চলছে। আমার ধারণা, আমার এই ব্যাপারে আমি একটু বেশি ইন্টারেস্টেড বলে বেশি ভেতরে ঢুকেছি, জানি যে ভিটামিন ডি যেভাবে কাজ করে তাকে অ্যান্টিঅক্সিডেন্ট বলা যেতে পারে, কিন্তু এখনও পর্যন্ত পৃথিবীব্যাপী বিজ্ঞানীদের কাছে এটা একটা কোয়েশ্চেন মার্ক। এখনও পর্যন্ত সবাই এটা মানেন না। এইটা বলার পর আমি নাইট্রাস অক্সাইডের প্রসঙ্গে গেলাম। এই নাইট্রাস অক্সাইডের প্রসঙ্গে গিয়ে যাতে লোকে একটুখানি এটাকে মনে না করে যে খুব বেশি কেমিস্ট্রি হয়ে যাচ্ছে, নাচ গান শুনি অন্য বা খেলা দেখি, তো তাই জন্য বললাম যে নাইট্রাস অক্সাইড কিন্তু আমাদের যে স্বামী স্ত্রীর সম্পর্কের জন্য যে ক্ষমতা দরকার সেইটা বজায় রাখবার জন্য হেল্প করে, এবং সেই ক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি নাইট্রাস অক্সাইডের সহোদর ভাই, মানে ওকে হেল্প করে। অর্থাৎ ভিটামিন ডি যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে ওদিকেও প্রবলেম হবে। তা কত দিক দিয়ে ভিটামিন ডি এর কাজ সেইটাকে বোঝাবার জন্য আমি বলছি। এবং যেহেতু আমি ফ্রি র্যাডিক্যালসের কথা বললাম, সেহেতু যারা মানে ডাক্তারি পড়ছো বা যারা জুনিয়র ডাক্তার, তারা একটা কথা শুনেছো, সেটাকে বলে অক্সিডেটিভ স্ট্রেস। এটা বড় শক্ত কথা, সাধারণ যারা শুনছেন তো তাদের অক্সিডেটিভ স্ট্রেস নিয়ে কোনো মাথা ব্যথা থাকার কথাও নয়, মাথা ব্যথা করবেনও না। কিন্তু যেহেতু অনেকে এটা শোনেন, আমাকে পরে প্রশ্ন করেন স্টুডেন্টরা, তো ওই জন্য এই অক্সিডেটিভ স্ট্রেস ব্যাপারটা তাদের জন্য বলে রাখলাম। এই কথাটা শুনে তো কিছু বোঝা যায় না, অক্সিডেটিভ স্ট্রেস আবার কী ব্যাপার রে বাবা, একটু সোজা করে বললে কিন্তু বোঝা যাবে। সেটা হলো এরকম যে ওই যে বললাম না যে ময়লাগুলোকে বের করে দিতে হয়, নাহলে যেমন আপনার ঘরের ময়লা বের করতে না পারলে কিছুদিন পরে আপনি ঘরে থাকতে পারবেন না, তেমনি ওই ফ্রি র্যাডিক্যালসগুলো বের করে না দিতে পারলে আমাদের ভাইটাল অর্গানগুলো কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে বলবে যে ঠিকমতো কাজ করতে পারছি না এবং কাজ বন্ধ করে দেবো, মানে মরে যাবেন। এখন হার্ট যদি বলে কাজ বন্ধ করে দেবো, তাহলে তো মানুষ বাঁচে না। অর্থাৎ এই ফ্রি র্যাডিক্যালসগুলোকে দূর করবার জন্য, ঝাঁট দিয়ে আমি যেটা বললাম ঘর পরিষ্কার করবার জন্য ভিটামিন ডি এর ভূমিকা আছে। এবং অক্সিডেটিভ স্ট্রেস কথাটার এই যে মানে, যদি এটাকে ডেফিনিশন কি জানতে চাওয়া হয়, তখন বলতে হবে অক্সিডেটিভ স্ট্রেস হলো সেই অবস্থা বডি যেখানে ফ্রি র্যাডিক্যালসগুলো এত বেড়ে গেছে, অর্থাৎ ওই ময়লা এত বেড়ে গেছে যে যাতে এই ভাইটাল অর্গানগুলো ঠিকমতো কাজ করতে পারছে না, এবং সেটা টেস্ট করে ধরা পড়ছে। কীরকম অক্সিডেটিভ স্ট্রেসে ভোগা রোগীর কীরকম অবস্থা হবে? প্রথম অবস্থা হবে, যত ভালো খাবার দাবার দিন, যত তাকে মানে লাইফস্টাইল ভালো করবার জন্য যা কিছু করুন, সে সবসময় ধুঁকছে, মানে ফেটিক। বাংলায় হলো সবসময় দুর্বলতা, ক্লান্তি। ফেটিক হলো ক্লান্তি, ঠিক দুর্বলতা না, ক্লান্তি, সবসময় ক্লান্ত অক্সিডেটিভ স্ট্রেসের কারণে। এগুলো প্রথম। তারপরে হচ্ছে কি, হাঁপাচ্ছে পেশেন্ট, অক্সিডেটিভ স্ট্রেস, হাঁপ ভাব, পাচ্ছি না, শরীর খারাপ লাগছে, অক্সিডেটিভ স্ট্রেস। প্রোন টু বি ইনফেক্টেড, মানে ওর যে ইমিউন সিস্টেম আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। ছোটোখাটো মানে মানুষ যারা সর্দি কাশি 5 দিনে এমনি একটু কেসে হেঁচে কমে যায়, তার সেটা থেকে নিউমোনিয়া হয়ে যাচ্ছে। এই যে সব যে ঘটনাগুলো সব মিলিয়ে ওই ফ্রি র্যাডিক্যালগুলো দূর করা যাচ্ছে না বলে, বা ফ্রি র্যাডিক্যাল যতটা বের করা হচ্ছে তার থেকে বেশি তৈরি হচ্ছে, আস্তে আস্তে জমে যাচ্ছে, সেই ঘরে ময়লা জমার থিওরি। তো সেই রকম ঘটনা ঘটলে তাকে আমরা বলি অক্সিডেটিভ স্ট্রেস। এটা খালি যারা ডাক্তারি পড়ছো তাদের জন্য। আর যারা খুব মন দিয়ে শরীরের ভেতরে কি ঘটনা ঘটছে না ঘটছে সেগুলো নিয়ে আবার অনেকের খুব ইন্টারেস্ট আছে, কম সংখ্যক মানুষ তাদের ইন্টারেস্ট আছে, তারা অনেকে আবার আমার সাথে ফোনে যোগাযোগ রাখেন, তো তাদের জন্যও বলছি। তাহলে অক্সিডেটিভ স্ট্রেস কমানোর জন্য
যাতে ফ্রি র্যাডিক্যালস দেহে না তৈরি হতে পারে, কম তৈরি হতে পারে, তৈরি হলে ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া যায়, সেই জন্য ভিটামিন ডির ভূমিকা আছে। অর্থাৎ ভিটামিন ডির অনেক অনেক রকমভাবে ভূমিকা আছে। এইবার একটা মানে একটু কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, সেইটাতে গিয়ে এই ভিটামিন ডি সম্পর্কে আলোচনার যে প্রথম অংশ, যেহেতু আমি যা বলছি অন রেকর্ড থেকে যাবে, আপনারা দেখে নিতে পারেন। আমি বুঝি এটা যে কারোর পক্ষে একবার শুনে এইসব জিনিস মাথায় নিতেও কারোর ইচ্ছে করে না, কিন্তু নিলে উপকার। কিন্তু অনেক জায়গা থেকে এই যে আমরা এদিক ওদিক প্রচুর ওষুধ খাচ্ছি, দারুণভাবে মানে সাপ্লিমেন্ট নিচ্ছি, এই কথা শুনে, আমার কথা শুনে তো অনেকেই ভাববেন যে যা কোথায় ভিটামিন ডি পাওয়া যায় কিনে খাই, এরকম ভাববেন। ওটা করতে যাবেন না, মুশকিল আছে। আমি সেই জায়গায় আসছি। তো প্রথম তার আগে, আমি সেই জায়গায় আসবার আগে, পুরুষ মানুষ আর স্ত্রীদের মধ্যে ভিটামিন ডি এর ভূমিকা কি, এবং এদের মধ্যে ভিটামিন ডির ধরুন র্যান্ডামলি যদি আপনি যে কোনো ভারতবর্ষের যেখানে ভিড় আছে সেখান থেকে 50 জন একই বয়সের স্ত্রী, একই বয়সের পুরুষ মানুষকে আলাদা করে ভিটামিন ডি টেস্ট করেন, মোস্ট প্রবাবলি মহিলাদের ক্ষেত্রে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বেশি ধরা পড়বে। এটা মোস্ট প্রবাবলি বললাম, কারণ আমি যখন কথা বলি তখন শুধু বইয়ের কথা বলি না, আমার নিজের অভিজ্ঞতা, প্রচুর পেশেন্ট অনেক দিন ধরে দেখছি, তাতে আমার নিজেরও অভিজ্ঞতা আমি দেখেছি মহিলারা ভিটামিন ডিতে একটু ডেফিসিয়েন্ট বেশি হন, এবং তাদের যে এক্সপ্রেশন, তারা তো জানেন না তারা ভিটামিন ডিতে ডেফিসিয়েন্ট। একটা কথা শুনলে অবাক হয়ে যাবেন, এই কলকাতা শহরের মধ্যে আমি যা বলছি, কলকাতা শহর বা একটু শহরি জায়গাতে মানুষ এখন ভিটামিন ডির নাম শুনেছে। একটু দূরে গ্রামে গেলে, গঞ্জে গেলে, আর এক মানে ভিটামিন নামটা তারা শুধু শুনেছে, কিন্তু ভিটামিন ডি আলাদা করে যে এইরকমভাবে কাজ করে এই ব্যাপারে তারা কিচ্ছু জানে না। এবং আমি এটা এক্সপেক্টও করি না, কারণ এটা তো আমাদের ফেলিওর। এখন নেহাত সোশ্যাল মিডিয়া হয়েছে, আমার প্রোগ্রাম শেষ হওয়ার পরে এটা ইউটিউবে যাবে, তো গ্রামের লোকের কাছেও এখন অ্যান্ড্রয়েড ফোন, যদি কেউ চায়, আর আমি বাংলায় চেষ্টা করি যত সোজাভাবে বলতে, তো হয়তো 2-1 জন জানতে পারবেন, তারা 5 জনকে বলবেন, এই করে এটা তো কিছুদিন পরে ছড়াবে। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে পুরুষ মানুষের থেকে স্ত্রীদের ভিটামিন ডি র্যান্ডামলি চেক করলে দেখা যাবে মহিলারা বেশি ডেফিসিয়েন্ট। প্রশ্ন আসে, তাহলে মহিলারা যে ডেফিসিয়েন্ট, এর কারণটা কি? বলে রাখি যে মহিলারা মহিলা হওয়ার জন্য ডেফিসিয়েন্ট মোটেই নয়, কিন্তু মানে এই যে ভিটামিন ডি তাদের যে বেশি করে দরকার আছে এরকমও না। পুরুষ মানুষের যতটা দরকার আছে মহিলাদেরও ততটাই দরকার আছে। তাহলে ডেফিসিয়েন্ট কেন? আমার মনে হয়েছে, বই তো এরমই লেখা আছে, একটু এদিক ওদিক হতে পারে, সেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডের সময় যাদের হেভি ব্লিডিং হয়, সেই সব কারণের জন্য ভিটামিন ডি তারা মার্জিনালি ডেফিসিয়েন্ট হতে পারেন, হলেও হতে পারেন। এইটা একটা। দ্বিতীয় হচ্ছে, আমাদের দেশের সংস্কৃতিতে কোনো কোনো ধর্ম বর্ণ মহিলারা সারা গা হাত পা সবসময় ঢেকে বাইরে বেরোন, কিচ্ছু দেখা যায় না। এই সারা গা হাত পা ঢেকে বাইরে বেরোনোর জন্য ভিটামিন ডি তৈরি হওয়ার যে ন্যাচারাল প্রসেস, সেটা হ্যাম্পার হয়, যার ফলে তারা বিশেষ করে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিতে ভোগেন। আর তৃতীয় কারণটা হলো, এটা আমার অবজারভেশন, এখনো পর্যন্ত, পরের জেনারেশনে হয়তো বদলে যাবে, এখনো পর্যন্ত যে কোনো পরিবারে, যে কোনো ভারতীয় পরিবারে, সমস্ত ধর্মবর্ণ নির্বিশেষে ভারতীয় পরিবারে মহিলারা সাধারণত পুরুষদের, সে তার ছেলে হোক, তার স্বামী হোক, তার ভাই হোক, তাদেরকে খেতে টেতে দিয়ে তারপর নিজেরা খেতে বসে, বা তাদের ভালো খাবারটা দিয়ে তারপরে নিজেরা খায়।
এটা হচ্ছে এখনো পর্যন্ত আছে, হয়তো পরে এখন তো সব সমান হয়ে যাওয়ার কথা হচ্ছে সব জায়গায়, হয়তো হয়ে যাবে। তো সেই কারণের জন্য তাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হতে পারে। এই যে এতগুলো আমি কথা বললাম, এই ক্ষেত্রে একটা ব্যাপারে কিন্তু কিচ্ছু বললাম না, এবং সবার মনে মনে ওই প্রশ্নটা জাগছে, সেটা হচ্ছে তাহলে ভিটামিন ডি ওই দোকান থেকে বলি, ওষুধের দোকানে, এটা তো কোনো এমন কোনো ওষুধ নয় যেটা ওষুধের দোকানে চাইলে পাওয়া যায় না, চাইলেই পাওয়া যাবে, যারই পয়সা আছে সে কিনে খেতে পারে, তাহলে খেতে শুরু করে দিই। আচ্ছা, এখানে দুটো ব্যাপার বলার আছে। একটা হচ্ছে ভিটামিন ডি আপনি যত নর্মাল ন্যাচারাল সোর্স থেকে নেবেন সেটা তত বেশি কার্যকারী হবে। ভিটামিন ডির লেভেল বাড়ানো আর ভিটামিন ডি কার্যকারিতা বাড়ানো, এই দুটোর মধ্যে একটু সামান্য তফাৎ আছে। তো তাহলে ভিটামিন ডির ন্যাচারাল সোর্স আমরা সবাই জানি, সূর্যালোকে ভিটামিন ডি সিনথেসিস হয়, সবাই জানি। তাহলে সেটা বাদ দিলে ন্যাচারাল সোর্স, সূর্যালোকটা বাদ দিয়ে বলছি না, সূর্যালোক তো সবাই আমরা জানি। এক্ষেত্রে একটা খালি কথা বলার আছে যে খুব স্ট্রং সানলাইট অ্যাভয়েড করা ভালো, সকালবেলার সানলাইট আধ ঘন্টা এক্সপোজ করা যথেষ্ট। আমাদের দেশে যেরকম সানলাইট আসে, এটা কিন্তু আবার যার নরওয়েতে বাড়ি, সুইডেনে বাড়ি, তার ক্ষেত্রে চলবে না, কারণ তাদের কাছে সানলাইটটা খুব খুব দামি জিনিস, আমাদের মতো না যে সব জায়গায় পাওয়া যায়, ওটা আলাদা চ্যাপ্টার, আমি আমাদের দেশের কথা বলছি। তো এইটা বাদ দিলে দেখুন, আমরা যে খাবার খাই না, তার মধ্যে ন্যাচারালি নর্মালি ভিটামিন ডি কিন্তু অ্যাবান্ডান্ট, প্রচুর প্রচুর। সব থেকে আমি ওয়েস্ট বেঙ্গল, মানে যেহেতু আমি কলকাতায় বসে প্রোগ্রাম করছি, আমাদের অ্যাবান্ডান্ট দুধ আর মাছ, এই দুটো জিনিস আমাদের আছে এখানে, সবাই খান। তো দুধকে আপনি দুধ হিসেবে খান, দুধ থেকে তৈরি করা ঘি হিসেবে খান, মাখন হিসেবে খান, দই হিসেবে খান, আরও কীভাবে খাওয়া যায়, যেভাবে খান, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস, ডেয়ারি প্রোডাক্টস, সবগুলো ভিটামিন ডি আপনার দেহে বাড়াবার জন্য হেল্প করে। যদি না আপনার অ্যাবজর্পশনের প্রবলেম হয়, ওটা নিয়ে আমি পরে কথা বলবো, ওটার একটা ইস্যু আছে, ওটা নিয়ে পরে কথা বলবো। তো ডেয়ারি প্রোডাক্টস কেন, আর একটা হচ্ছে মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছ ভিটামিন ডির খুব ভালো সোর্স। এখানে একটা প্রশ্ন আসে, প্রচুর মানুষ আছেন যারা, এখন একটা কথা চালু আছে আমি শুনছি, ভেগান বলে। আমাদের দেশে গত 10,000 বছর ধরে নিরামিষ খাওয়ার একটা প্রবণতা আছে, পশ্চিমবঙ্গে খুব কম আছে, পশ্চিমবঙ্গে নিরামিষ খাওয়া তো অত বেশি চল নেই। তো এছাড়া এমনিতে নিরামিষ খাওয়ার ভারতবর্ষে বোধহয় বেশিরভাগ মানুষই নিরামিষাশী, এ ব্যাপারে কোনো আমার পরিসংখ্যান জানা নেই, কিন্তু আমার মনে হয় বেশিরভাগ জায়গায় মানুষ নিরামিষাশী। তো নিরামিষাশী যারা, তাদের জন্য ওই ডেয়ারি প্রোডাক্টস যত রকমের আছে সেগুলো ভিটামিন ডির একটা ভালো সোর্স। কিন্তু আমিষ যারা খান তাদের জন্য সামুদ্রিক মাছ একটা ভালো সোর্স। এই দুটো বাদ দিলে ভিটামিন ডি আরও অনেক সোর্সের মধ্যে আছে। আমি আসলে এই নামগুলো করতে চাইছি না, কেন এগুলো শক্ত খুঁজে পাওয়া, বের করা, এগুলোতে মুশকিল আছে। যেমন ধরুন, আমি যদি বলি যে বিশেষ ধরনের মাশরুম খুব ভিটামিন ডি আছে বেশি, তো কটা মানুষের সাধ্য আছে সেই বিশেষ ধরনের মাশরুমের নাম জেনে সেটা খুঁজে বের করে খাদ্য তালিকার মধ্যে সেটাকে যোগ করা সম্ভব নয়। কাজেই আমি ওই জায়গাটা বাদ দিয়ে দিলাম, যেটা খুব সিম্পল সোজা, সেই জায়গাটা আসলাম। এবার কথা হচ্ছে লাস্ট টপিক, সব থেকে ইম্পর্টেন্ট। আপনার কাছে যা সামান্য রেস্তো পয়সা করি আছে, আপনি চাইলেই ভিটামিন ডি ওষুধের দোকান থেকে কিনে খেতে পারেন, খাবেন। কিন্তু এখানে জানতে হবে, ভিটামিন ডি যদি এক্সেস হয়ে যায়, অর্থাৎ ভিটামিন ডি ভালো, সত্যি কথা, অনেক দিক দিয়ে উপকার করে, কিন্তু এক্সেস ভিটামিন ডি, কম ভিটামিন ডি যত ক্ষতি করে, তার থেকে অনেক বেশি এক্সেস ভিটামিন ডি ক্ষতি করে।
এইটা মাথায় রাখতে হবে। আমি এটা খুব সোজাভাবে বুঝিয়ে বলে দিই, কারণ আমাকে ওখান থেকে বলছে যে সময় নাকি খুব কমে গেছে, কিন্তু আমার এখানে যখন কথা বলি তখন মনে হয় যেন 10 মিনিট বলেছি, হয়তো বেশিই বলেছি। তো ব্যাপারটা বুঝিয়ে বলে দিই। দেখুন, যদি আপনার দেহে ভিটামিন ডি এক্সেস হতে থাকে, তো ভিটামিন ডি না যখন বেশি পরিমাণে থাকে তখন আমরা যেমন ধরুন অনেক রাস্তায় যাচ্ছি, কোনো একজন খুব চেনা লোক বা আত্মীয়, নিকট আত্মীয়, তাকে দেখালেই ডাকি না, আয় 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 বলে কথা বলি, কোথায় ডাকি। ভিটামিন ডি তেমনি ওর সব থেকে কাছের আত্মীয় হলো ক্যালসিয়াম। ও ক্যালসিয়ামকে আয় আয় করে ডাকে। ভিটামিন ডি যদি বেশি হয়ে যায় তাহলে ক্যালসিয়ামকে ডাকবে। ক্যালসিয়ামকে ডাকলে ক্যালসিয়াম ব্লাড ভেসেলের গায়ে পরতে পরতে জমে ব্লাড ভেসেলের যে নমনীয়তা, এরমভাবে বলি, এলাস্টিসিটি একদম কমিয়ে দেবে। এবং ওই ক্যালসিয়ামের সাথে সাথে আমাদের এখনকার যে এনভায়রনমেন্ট, সেসব মিলিয়ে একটা বিশেষ শক্ত জিনিস তৈরি করে, সেটাকে অ্যাথেরোমেটাস প্লাক্স বলি আমরা। সময় কম আছে, ঠিক আছে, এইটুকুনি শেষ করে নেব। তো অ্যাথেরোমেটাস প্লাক্স কথাটা অনেকে জানেন না, বোঝেন না। সোজা কথা হচ্ছে ভিটামিন ডি বেশি থাকলে ক্যালসিয়ামকে ডেকে আনবে, ডেকে আপনার ব্লাড ভেসেলকে যেটা নরম ছিল সেটাকে শক্ত করে দেবে, যার ফলে যদি কোনো কারণে ব্লাড ভেসেলের মধ্যে বেশি রক্ত চলাচলের দরকার হয়, তখন সেই ইলাস্টিক না থাকার জন্য দ্যাট উইল গিভ ওয়ে, মানে ওটা ছিঁড়ে যাবে। যদি ছিঁড়ে যায় তাহলে কি হবে? সেখান থেকে রক্তপাত হয়ে যাবে। যেখানে রক্তপাত, সেই রক্তপাতটা কোথায় হবে তো আমরা জানি না। ধরুন হাতে হলে একটুখানি কালছিঁড়ে হলো, কিন্তু সাধারণত হয় কোথায়? ব্রেনে হতে পারে, হার্টে হতে পারে। হেমারেজিক ফেনোমেনন, হেমারেজিক স্ট্রোক, এইসব ঘটনা। এই যে কথাগুলো বললাম, স্ট্রোক কথাটা খালি সবার খুব চেনা জানা। তো স্বভাবতই আমার ইচ্ছে করছে যে স্ট্রোক কাহাকে বলে, স্ট্রোক কোথায় হয়, কি এইটা নিয়ে এগোবার, কিন্তু উপায় নেই, কারণ আমাকে বলছে সময় বোধহয় 1 মিনিট আছে। আমি একটু পরিষ্কার করে দিই, আজকে আমি যা নিয়ে আলোচনা করলাম, এই ভিটামিন ডি সম্পর্কে আপনাদের যে পরিচিত করালাম, সেটাকে যদি একটা দুটো লাইনে সবথেকে ইম্পর্টেন্ট 1 2 3 কথা বলা যায়, তাহলে এইটা বলতে হবে যে ভিটামিন ডি নানা রকমভাবে আমাদের সুস্বাস্থ্য বজায় রাখে। এমনকি আমাদের এজেইং, এই যে বয়স হচ্ছে, বয়সের স্ট্যামিনা ঠিক রাখা, চামড়া ঠিক থাকা, আপনার চিন্তাধারা ঠিক থাকা, এই কথাটা আবার একটু অন্যরকম। চিন্তাধারা ঠিক থাকা মানে এটা কি মগজ ধোলাইয়ের ব্যাপার? আমাকে 10 সেকেন্ড সময় দেবেন কাইন্ডলি, এটা বলতে হবে। ব্যাপারটা হলো কি, ভিটামিন ডি যদি ঠিকমতো কাজ না করে আপনার চিন্তার স্বচ্ছতা নষ্ট হতে পারে, কারণ ওই অক্সিডেটিভ স্ট্রেস। অক্সিডেটিভ স্ট্রেসে আমি কি হয় বলেছি, কারণ আমাকে আর এরকম করছে যে আর সময় নেই। এই অক্সিডেটিভ স্ট্রেস থেকে আমরা একটা কথা বলি, ব্রেনে সেরিব্রাল ফগিং, মানে যেন কুয়াশা পড়েছে, এরকম কথা বলি। তো তার মানে হচ্ছে আপনি জানেন সব কিছুই, এক্সপ্রেস করতে পারবেন না। মানে অনেকে বলে না এর বুড়ো বয়সে কি হয়েছে, সেইটা। আজকে আর একটা কথা বলারও ওখানে সময় দিচ্ছে না, আগামী দিন ফিরে আসবো। অবশ্যই তাই। অনুষ্ঠান আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন। ভিটামিন ডি ভাইটাল রোল কি করে প্লে করলো সবটাই দেখলেন, এক্সপ্লোর হলো সেটাও আপনারা দেখলেন। সবটুকু মিলিয়ে আজকে অনুষ্ঠান এই অবধি। আপনারা ভালো থাকুন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডক্টর স্যারকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। ছিলাম অমৃতা, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র